আফ্রিকার মরুভূমিতে তিনজন ভূতাত্ত্বিক কাজ করছিলেন। তাদের কাজ ছিল হীরা এবং পুরনো পাথরের সন্ধান করা। একদিন তাদের রাডারে অদ্ভুত কিছু ধরা পড়ল। মাটির নিচে আগ্নেয়গিরির পাইপের মতো কিছু একটা ছিল। কৌতূহলী হয়ে তারা সরাসরি সেই জায়গায় চলে গেলেন। সেখানে তারা মাটির একটি বিশাল ঢিবি দেখতে পেলেন। ভেতরে গুপ্তধন আছে ভেবে তারা সেটি ভেঙে ফেলেন, কিন্তু তারা কোনো হীরা পাননি। ভেতর থেকে এক অদ্ভুত ও ভয়ানক জিনিস বেরিয়ে এলো এবং তিনজন ভূতাত্ত্বিকই মারা গেলেন। মূল গল্প শুরু হওয়ার আগেই মরুভূমি তার প্রথম শিকার কেড়ে নিল। এখন দৃশ্যের পরিবর্তন ঘটে। আমরা জ্যাক নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে প্রযুক্তি এবং ভূতত্ত্বের একজন বিশেষজ্ঞ। সে এমন একটি ছোট রাডার তৈরি করেছিল যা শরীরের তাপমাত্রা শনাক্ত করতে পারত এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ এলে সতর্কবার্তা দিত। একদিন তার বস জ্যাককে বললেন তাকে আফ্রিকায় যেতে। তিনজন ভূতাত্ত্বিক কোনো খোঁজ খবর ছাড়াই নিখোঁজ ছিলেন। জ্যাককে তাদের খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়। সে বেশি প্রশ্ন না করে পরের দিন সকালেই ব্যাগ গুছিয়ে রাডারটি নিয়ে দীর্ঘ ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ যাত্রা শেষে সে আফ্রিকার মরুভূমিতে পৌঁছালো। ক্যারল নামের এক ব্যক্তি তাকে ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে জ্যাক সবার সাথে পরিচিত হলো। ক্যারল, কিমি, কার্ট, টাইটাস, ম্যাকডা এবং তাদের লিডার জান। জান পরিষ্কার জানিয়ে দিল যে সে এই মিশনে যাবে না। ক্যাম্প সামলানোই তার কাজ। বাকিরা ব্যাগে খাবার, জ্বালানি ও অস্ত্র নিয়ে গাড়িতে করে নিখোঁজ মানুষদের খুঁজতে বেরিয়ে পড়ল। দীর্ঘ খোঁজাখুঁজির পর তারা ভূতাত্ত্বিকদের খুঁজে পেল, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। পরিবর্তে তারা এক ভয়ানক দৃশ্য দেখলো। তিনজন মানুষের শুধু হাড়গোড় পড়ে আছে, শরীরে কোনো মাংস নেই। মাত্র 6 ঘন্টার মধ্যে এই ঘটনা ঘটেছিল। কোনো সাধারণ প্রাণী এত দ্রুত মানুষকে খেয়ে ফেলতে পারে না। কাছাকাছি একটি মূর্তি ছিল। সবাই খুব ভয় পেয়ে গেল, তবে বেশিরভাগেরই ধারণা ছিল মরুভূমির কোনো বন্যপ্রাণী এটি করেছে। রাত হলে ক্লান্ত সবাই ঘুমাতে গেল, কিন্তু জ্যাকের ঘুম আসছিল না। সে সময় কাটাতে একটি বালির ঢিবিতে স্যান্ডবোর্ডিং করতে গেল। কিছুক্ষণ পর মিকিও সেখানে এলো এবং জানালো তারও ঘুম আসছে না। তারা দুজনে মনে সুখে গল্প করতে লাগলো। জ্যাক মিকিকে পছন্দ করত, কিন্তু তখনও কিছু বলেনি। মিকি ক্লান্ত হয়ে ঘুমাতে চলে গেল। জ্যাক একা দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ তার রাডারটি বিপ বিপ শব্দ করতে শুরু করলো। বিশাল কিছু একটা তার দিকেই আসছিল। পাশে তাকিয়ে সে দেখলো একটি অদ্ভুত ছায়া তার দিকে এগিয়ে আসছে। জ্যাক চিৎকার করে ক্যারল এবং বাকিদের জাগিয়ে তুললো। সবাই যখন পৌঁছালো ততক্ষণে প্রাণীটি অদৃশ্য হয়ে গেছে। কিন্তু সেই রাতে আরেকটি জিনিস নিখোঁজ হলো। ভূতাত্ত্বিকদের হাড়গুলো আর সেখানে ছিল না। ক্যারল রেগে গিয়ে জ্যাককে হাড় চুরির দোষ আরোপ করলো, কিন্তু জ্যাক নিজেকে নির্দোষ দাবি করলো। ঠিক তখনই রাডারটি আবার শব্দ করে উঠল। বাইরে কিছু একটা ছিল। ক্যারল গাড়ি নিয়ে তাড়া করতে চাইলো, কিন্তু ম্যাকডা তাদের থামিয়ে বলল অন্ধকারে কিছু ধরা যাবে না, সকালের জন্য অপেক্ষা করো। সকাল হলে কুয়াশা কেটে গেল এবং একটি কালো অবয়ব দেখা দিল, যা দেখতে মানুষের মতো হলেও মোটেও স্বাভাবিক ছিল না। কার্ড গুলি চালালে প্রাণীটি ভ্যানিশ হয়ে যায়। সেই জায়গায় গিয়ে তারা দেখতে পেল গত রাতে হারিয়ে যাওয়া হাড়গুলো সেখানেই পড়ে আছে। এবার সবাই আরো বিভ্রান্ত হয়ে পড়লো। হাড় কি নিজে নিজে নাড়াচাড়া করতে পারে? টাইটাস সবাইকে থামালো। সে একটি গল্প লুকিয়ে রেখেছিল এবং এবার তা বলার সময় এসেছে। সে আইসোলুর কথা বলল, যা তার গ্রামে প্রচলিত একটি লোক কথা। আইসোলু কোনো একক দানব নয়, এটি আসলে মাংস খেকো পিঁপড়াদের একটি বিশাল দল। তারা মানুষের মাংস খায় এবং তারপর হাড়গুলোকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে, যা দেখে মনে হয় একটি শক্তিশালী একক প্রাণী নড়াচড়া করছে। এই পুরো পিঁপড়ে দলের একজন রানী আছে, যে আসল বুদ্ধিদাতা এবং বাকি পিঁপড়ারা তার আদেশ মানে। মানুষের মাংস এই রানীকে খাওয়ানো হয়। টাইটাস জানালো ছোটবেলায় সে তার গ্রামে এমন এক ছেলের কঙ্কাল দেখেছিল, যার শরীরে কোনো মাংস ছিল না। এই দৃশ্য দেখে সে নিশ্চিত হলো যে এটি আইসোলু, কিন্তু বাকিরা তার কথা হেসেই উড়িয়ে দিল এবং কেউ কেউ বলল এটি কোনো পাগল মানুষের কাজ। টাইটাস চুপ থাকলেও তার চোখের ভয় স্পষ্ট ছিল। হঠাৎ তাদের গাড়িটি নষ্ট হয়ে গেল। ইঞ্জিন ও রেডিওর সিগন্যাল সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। মরুভূমিতে তারা পুরোপুরি একা হয়ে পড়ল। তাদের একমাত্র আশা ছিল মাঝে মাঝে এদিক দিয়ে যাওয়া একটি টহল গাড়ি। উপায় না দেখে সবাই সেখানে অপেক্ষা করতে লাগলো এবং রাতে পালাক্রমে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল। টাইটাস জেগেছিল এবং কার্ট তার স্লিপিং ব্যাগে ঘুমাচ্ছিল। হঠাৎ টাইটাস কাছাকাছি কিছু একটা অনুভব করলো। সে কার্টকে জানানোর চেষ্টা করে। ব্যাগটি খুলতেই এক ভয়াবহ দৃশ্য দেখলো। কার্ট তখনও বেঁচে আছে, কিন্তু আইসোলু তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। টাইটাস সাহায্যের জন্য চিৎকার করলে দানবটি তার হাত চেপে ধরে মুচকে দিল। সবাই ছুটে এসে টাইটাসকে বাঁচালো এবং মিকি, ম্যাকডা ও জ্যাক তাকে গাড়িতে নিয়ে গেল। ক্যারল আইসোলুকে আক্রমণ করলেও কোনো লাভ হলো না, কারণ পিঁপড়াদের এই দলকে গুলি করে থামানো যায় না। জ্যাক দ্রুত বুদ্ধি খাটিয়ে গাড়ির কাছে পেট্রোল ফেলে আগুন ধরিয়ে দিল। আইসোলু কিছুক্ষণের জন্য পিছিয়ে গেল, কিন্তু আইসোলু সহজে হার মানার পাত্র নয়। সে আবার ফিরে এলো।
জ্যাক এবং ক্যারল আরো গ্যাসোলিন ছিটানোর সময় দেখলো আইসোলু মানুষের হাড়গুলো জোড়া লাগিয়ে মানুষের রূপ নিচ্ছে। এবার প্রমাণিত হলো যে টাইটাসের কথাই সত্যি ছিল। ক্যারল গুলি করতে চাইলে জ্যাক তাকে থামিয়ে বলল, গুলি করে লাভ নেই, অন্য পথ খুঁজতে হবে। আইসোলু আবার মরুভূমিতে লুকিয়ে পড়লো এবং সুযোগের অপেক্ষায় রইল। এদিকে টাইটাসের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। সিদ্ধান্ত হলো ম্যাকডা টাইটাসের সাথে গাড়িতে থাকবে, আর ক্যারল, জ্যাক ও মিকি পায়ে হেঁটে ক্যাম্পে গিয়ে গাড়ি নিয়ে তাদের উদ্ধার করতে আসবে। পরদিন সকালে তারা তিনজন সামান্য জ্বালানি নিয়ে রওনা হলো। হঠাৎ এক প্রচন্ড ধূলিঝড় শুরু হলো। তারা একে অপরকে জড়িয়ে ধরে রক্ষা পেল, কিন্তু ঝড় শেষে দেখা গেল জ্যাকের রাডারটি ভেঙে গেছে এবং অবশিষ্ট জ্বালানি উড়ে গেছে। সেই রাতে আইসোলু আবার ফিরে এলো এবং এবার তার মুখটি দেখতে অবিকল ম্যাকডার মতো ছিল। সবাই বুঝলো গাড়িটির কাছে কি হয়েছিল। ম্যাকডা ও টাইটাস আর বেঁচে নেই, তাদের হার এখন আইসোলুর অংশ। ক্যারল তাদের শেষ জ্বালানিটুকু দানবটির দিকে ছুঁড়ে মারলে সেটি পালিয়ে যায়। সকালে তারা একটি দুর্বল রেডিও সংকেত অনুসরণ করে ভূতাত্ত্বিকদের পুরনো গাড়িটি খুঁজে পায় এবং ক্যাম্পের সাথে যোগাযোগ করে। কাছেই একটি মাটির বিশাল ঢিবি ও সুড়ঙ্গ ছিল, যা ছিল আইসোলুর প্রথম বাসা। ভূতাত্ত্বিকরা ঢিবিটি ভাঙায় আইসোলু প্রতিশোধ নিচ্ছিল এবং নতুন বাসার খোঁজ করছিল। কিন্তু তখনই জান ক্যাম্প থেকে গাড়ি নিয়ে হাজির হলো, কিন্তু সে তাদের বন্ধুদের খুনি ভেবে ভুল বুঝলো এবং তাদের হাত গাড়ির সাথে বেঁধে দিল। পথিমধ্যে ক্যারল সুযোগ বুঝে জানকে আঘাত করে অজ্ঞান করে দেয় এবং সবাইকে মুক্ত করে বেঁধে ফেলে। তারা ক্যাম্পে ফিরে না গিয়ে আইসোলুর নতুন বাসা কাছাকাছি একটি অন্ধকার খনি ধ্বংস করার সিদ্ধান্ত নেয়, যাতে আর কেউ মারা না যায়। বিস্ফোরণ তরল দিয়ে তিন বন্ধু খনিতে প্রবেশ করে। খনির ভেতরে আইসোলু হঠাৎ ক্যারলের ওপর ঝাঁপিয়ে পড়ে, তার পা ভেঙে যায়। জ্যাক দানবটির মনোযোগ অন্যদিকে সরালো। আইসোলু একটি গভীর গর্তে পড়ে যায়, কিন্তু দানবটি মরেনি। সে ক্যারলের পা টেনে ধরে নিচের দিকে টানতে থাকে। জ্যাক ও মিকি ক্যারলকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। ক্যারল বুঝতে পারে সে নিজেকে মুক্ত না করলে তার বন্ধুরাও গর্তে পড়ে যাবে, তাই সে বন্ধুদের দিকে তাকিয়ে বিস্ফোরণ তরলটি নিয়ে আইসোলুর সাথেই গর্তে ঝাঁপ দেয়। এক প্রচন্ড বিস্ফোরণে ক্যারল মারা যায়, কিন্তু তার বন্ধুরা বেঁচে যায়। জ্যাক ও মিকি পালানোর সময় পিঁপড়েদের আসল রানীকে দেখতে পায়। মিকি চিৎকার করে বলে, রানীকে মারো, তাহলেই সব শেষ হয়ে যাবে। জ্যাক তার হাতের ছুরি দিয়ে রানী পিঁপড়াকে হত্যা করতেই একে একে সব পিঁপড়ে মারা যায় এবং দানবটি অবসান ঘটে। বিস্ফোরণে খনিটি কাঁপতে থাকায় তারা দ্রুত বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে তারা জানের মৃতদেহ দেখতে পায়। আইসোলু তাকেও ছাড়েনি। এই ভয়াবহ রাতের পর কেবল জ্যাক এবং মিকি বেঁচে রইল। শেষ দৃশ্যে তারা একটি ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। জ্যাক মরুভূমির ক্যাম্পেই থেকে কাজ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু মিকি একটি নতুন জায়গায় নতুন করে জীবন শুরু করতে চেয়েছিল। বিদায়ের আগে তারা একে অপরের দিকে তাকালো এবং একটি বিদায় চুম্বন দিল। কোনো কথার প্রয়োজন ছিল না। ট্যাক্সি এলে মিকি চলে যায় এবং জ্যাক একা মরুভূমির দিকে তাকিয়ে থাকে। অবশেষে সব ভয়াবহতার অবসান ঘটে, কেবল জীবন অবশিষ্ট থাকে। তো বন্ধুরা, এই ছিল গল্পের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং এমন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।